ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সকলেই অবগত আছো যে আগামীকাল ঝাড়খণ্ড টেটের একটা নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে বলা হয়েছে 21শে এপ্রিল থেকে 21শে মে পর্যন্ত এই ঝাড়খণ্ড টেটের এক্সামের অ্যাপ্লিকেশন চলবে। তোমরা যারা ঝাড়খণ্ড টেট দিতে ইচ্ছুক, পেপার 1 এবং পেপার 2 দুটো এক্সামই কিন্তু ওরা অ্যারেঞ্জ করতে চলেছে। তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে। আমরা সকলেই আশাবাদী ছিলাম যে মার্চের মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে কিন্তু আপার প্রাইমারি টেট অ্যারেঞ্জ করা হবে। সুপ্রিম কোর্টেরও সেই রকমই রায় ছিল, কিন্তু সেই রায় কোনোভাবেই মানা হয়নি এবং বিভিন্ন কারণে আপার প্রাইমারি টেট কোনোভাবেই ভোট ইলেকশনের আগে কিন্তু অ্যারেঞ্জ করা সম্ভব হচ্ছে না। এবং সর্বোপরি সরকারের সদিচ্ছার অভাবেও কিন্তু আপার প্রাইমারি টেট এবছর কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন দেখা যাক যে ইলেকশনের পর সেটা হয় কিনা। তাহলে আমাদের হাতে শুধুমাত্র এই ঝাড়খণ্ড টেট এক্সামটি আছে। এটা অবশ্যই সকলের খুবই গুরুত্ব দিয়ে এই পরীক্ষাটি দেওয়া উচিত, কারণ প্রাইমারি এবং আপার প্রাইমারি সেকশন মিলিয়ে প্রায় 40,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এই ঝাড়খণ্ড টেট যেটা হয়েছিল 2012 সালে, আপার প্রাইমারি ঝাড়খণ্ড টেট যেটা হয়েছিল, যেটাকে ঝাড়খণ্ড টেটের পেপার 2 আমরা বলবো, সেখানে যে প্রশ্ন এসেছিল সেখান থেকে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি যে সেকশনটা রয়েছে, সেখান থেকে 30 নম্বরের যে প্রশ্ন এসছে, সেই 30টি প্রশ্ন কিন্তু আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এক এক করে আমরা কোশ্চেনগুলো আলোচনা করি। সবার প্রথমে 1 নম্বরে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো সোশ্যালাইজেশন মিনস, অর্থাৎ সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ বলতে আমরা কি বুঝি। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলা উচিত যে সিটেটে যেমন চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি বা পেডাগজি সেকশনটা যেমন ইংরেজিতে থাকে এবং হিন্দিতে থাকে, সেই দুটি ভাষাই পাবো, এখানেও আমরা পাবো। ঠিক সিটেটের মতো আমরা কিন্তু বাংলা ভাষায় কিন্তু সিডিপি সেকশনটি কিন্তু পাচ্ছি না। তাহলে আমরা ইংলিশেই এই কোশ্চেনগুলো সলভ করব। প্রথম প্রশ্নটি তাহলে কি ছিল? সোশ্যালাইজেশন মিনস অর্থাৎ সামাজিকীকরণ বলতে আমরা কি বুঝি। অপশন এ তে রয়েছে ফলোইং দ্য সোশ্যাল নর্মস স্ট্রিক্টলি, অপশন বি তে রয়েছে অ্যাডজাস্টিং ইন সোসাইটি, অপশন সি তে রয়েছে রিভল্টিং এগেইনস্ট সোশ্যাল নর্মস, অপশন ডি তে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং সোশ্যাল ডাইভার্সিটি। সোশ্যালাইজেশন হচ্ছে এমন এক ধরনের প্রসেস বা প্রক্রিয়া যার দ্বারা আমরা সোসাইটি বা সমাজের বিভিন্ন যে নিয়ম নীতি বা নর্মস ভ্যালুস এগুলো রয়েছে, এগুলো গ্রহণ করি, অর্থাৎ এগুলোকে অ্যাডাপ্ট করি এবং এগুলোর সাথে অ্যাডজাস্ট করতে পারি। তাহলে সোশ্যালাইজেশন বলতে বোঝায় দুটা টার্ম খুব ইম্পর্টেন্ট, সোশ্যাল ভ্যালু বা সোশ্যাল নর্মগুলোর সাথে অ্যাডপ্ট করা এবং সেগুলোকে অ্যাকোয়ার করা এবং সেগুলোকে অ্যাডজাস্ট করা। তাহলে সেই যে সোশ্যালাইজেশন বলতে আমরা কি বুঝি, তার সাথে যেই স্টেটমেন্টটি যাচ্ছে সেটি হলো অ্যাডজাস্টিং ইন সোসাইটি। সোশ্যালাইজেশনের দ্বারা একজন ব্যক্তি এই সমাজের উপযুক্ত হয়ে ওঠে বা এই সমাজের সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে শেখে। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর 2। এরপর আমরা 2 নম্বর কোশ্চেনটি আলোচনা করব। থট নট অনলি ডিটারমাইন্স ল্যাঙ্গুয়েজ বাট অলসো প্রিসিডস ইট, ওয়াজ দ্য আইডিয়া পুট ফরওয়ার্ডস। এখানে একটা কোটেশন আছে, এই কোটেশনে বলা হয়েছে থট বা থিঙ্কিং প্রসেস হচ্ছে ল্যাঙ্গুয়েজের একমাত্র ডিটারমিনেন্টস বা একমাত্র উপাদান নয়, কিন্তু কিন্তু ল্যাঙ্গুয়েজকে কিন্তু প্রভাবিত করে থট প্রসেস। এই যে কোটেশনটা রয়েছে যে থট প্রসেস ল্যাঙ্গুয়েজের একমাত্র উপাদান না হলেও থট প্রসেস কিন্তু ল্যাঙ্গুয়েজকে প্রভাবিত করছে, এই কোটেশনটি কে দিয়েছেন? অপশন এতে রয়েছে জিন পিয়াজে, অপশন অপশন 2 তে রয়েছে কোহেলবার্গ, অপশন সি তে রয়েছে ভাইগটস্কি, অপশন ডি তে রয়েছে প্যাভলভ। এখানে থট প্রসেস নিয়ে কথা বলা হচ্ছে। এই থট প্রসেস বা থিঙ্কিং প্রসেস নিয়ে বা কগনিটিভ বিষয়গুলো নিয়ে যিনি কথা বলেছেন তিনি হলেন জিন পিয়াজে। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো জিন পিয়াজে। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটি আলোচনা করব। এটি একটি স্টেটমেন্ট বেস কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট ইন রিলেশন টু কনসেপ্ট ফরমেশন বাই দ্য চাইল্ড। কনসেপ্ট ফরমেশন কি? জ্ঞানের নির্মাণ বা জ্ঞান তৈরি করার বিষয়টিকে বোঝানো হচ্ছে বা বোধগম্যতার বিষয়টিকে বোঝানো হচ্ছে। তো এই বোধগম্যতা আর যে তৈরি করার ক্ষেত্রে নিচে 4টি অপশনের মধ্যে কোনটি আমরা পাবো সেটা আমরা দেখে নিচ্ছি। অপশন এতে রয়েছে কনসেপ্টস আর ইমোশনালি অর্ডার, কনসেপ্টের সাথে ইমোশনালি অর্ডারের কোনো সম্পর্ক নেই। অপশন বি তে রয়েছে দেয়ার ইজ এ সেট প্যাটার্ন অফ কনসেপ্ট ডেভেলপমেন্ট। অপশন 3 তে রয়েছে কনসেপ্টস আর নট হাইরার্কিক্যাল ইন নেচার, কনসেপ্টস আর নট ইন্ডিভিজুয়াল। এখানে যেটা সঠিক উত্তর সেটি হলো অপশন নম্বর 2, দেয়ার ইজ এ সেট অফ প্যাটার্ন অফ কনসেপ্ট ডেভেলপমেন্ট। এরপর আমরা 4 নম্বর প্রশ্নটি আলোচনা করব।
হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন রিলেশন টু অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স তাহলে একটা সময়কাল, যেটাকে আমরা বাংলায় বলি কৈশোরকাল। সেই কৈশোরকালের বয়স সীমা কত? 13 থেকে 19 বা 12 থেকে 19, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। এটাকে টিন এজও বলা হয়, এটিকে ঝড় ঝঞ্ঝার সময়কালও বলা হয়। তাহলে এখানে নিচে 4টি স্টেটমেন্ট আছে অ্যাডোলেসেন্স পিরিয়ড সম্পর্কে শিক্ষার্থীদের। তো কোন স্টেটমেন্টটি অ্যাডোলেসেন্স পিরিয়ড সম্পর্কে সঠিক সেটি আমাদের বিবেচনা করতে হবে। অপশন এ তে রয়েছে ইনক্রিজ ইন দ্য ইনসিডেন্স অফ ইমোশনাল আপহিভাল। অপশন বি তে রয়েছে কেয়ার ফ্রি নেচার টুয়ার্ড স্টাডিজ। অপশন 3 তে রয়েছে থিঙ্কিং স্টার্ট রিফ্লেক্টিং ইন কনক্রিট অ্যাকশন। অপশন ডি তে রয়েছে অ্যাব্রাপ্ট ইনক্রিজ ইন দ্য ইন্টেলিজেন্স কোশ্চেন। আমরা জানি এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ড, এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ইমোশনাল ক্রাইসিস বা ইমোশনাল ইনস্টেবিলিটি দেখা যায়। তাহলে এই যে অপশন নম্বর 1 যেটা রয়েছে ইনক্রিজ ইন দ্য ইনসিডেন্স অফ ইমোশনাল আপহিভাল, এটি হচ্ছে সঠিক উত্তর। আপহিভাল মিনিং হচ্ছে চেঞ্জেস বা সাডেননেস বলতে এটাকে বোঝায়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, ইনক্রিজ দ্য ইনসিডেন্স অফ ইমোশনাল আপহিভালস। অর্থাৎ ইমোশনাল যে সাডেননেস রয়েছে বা ইমোশনালের দিক থেকে বা প্রাক্ষবিক যে আকস্মিকতা রয়েছে বা প্রাক্ষবিক দিক থেকে যে ইমব্যালেন্স সিচুয়েশন রয়েছে, সেটা কিন্তু এই সময় কিন্তু শিক্ষার্থীদের মধ্যে বৃদ্ধি পায়। প্রাক্ষবিক দিকগুলো বা ইমোশনাল আসপেক্ট গুলো কিন্তু শিক্ষার্থীরা এই সময় কিন্তু খুব ভালোভাবে কিন্তু হ্যান্ডেল করতে পারে না। ঠিক আছে, তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এরপর আমরা 5 নম্বর প্রশ্নটি পড়ব। দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ ইমোশনালি মোটিভেটেড চিলড্রেন ইন দেয়ার। ইমোশনালি মোটিভেটেড বা প্রাক্ষবিকভাবে বা ইমোশনাল দিক থেকে যে শিক্ষার্থীরা মোটিভেটেড হয়, তাদের ক্যারেক্টারিস্টিক্স বা তাদের বৈশিষ্ট্য কি? অপশন এ তে রয়েছে ওভার রিঅ্যাক্টিভ নেচার, যারা ইমোশনাল দিক থেকে তোমার মোটিভেটেড হয় তারা কি ওভার রিঅ্যাক্টেড হবে? অপশন বি তে রয়েছে ইন্ট্রোভার্ট ইন নেচার। অপশন সি তে রয়েছে ব্যালেন্সড ওয়ে অফ প্রেজেন্টিং দেয়ার ভিউ পয়েন্ট। অপশন ডি তে এইটাই সঠিক উত্তর। অপশন 3, যারা ইমোশনালি মোটিভেটেড হবে তারা অনেক ভালোভাবে ব্যালেন্স করতে পারবে, তাদের ভিউ পয়েন্ট গুলোকে ব্যালেন্স করে তারা কিন্তু প্রেজেন্ট করতে পারবে। তাহলে অপশন এ, 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশন 3, ব্যালেন্সড ওয়ে অফ প্রেজেন্টিং দেয়ার ভিউ পয়েন্টস। যারা ইমোশনালি মোটিভেটেড থাকবে বা ইমোশনাল দিক থেকে মোটিভেটেড থাকবে, তারা কিন্তু তাদের ভিউ পয়েন্ট গুলোকে ব্যালেন্স ওয়েতে বা বিভিন্ন দিক থেকে ভারসাম্যের ভিত্তিতে তারা প্রেজেন্ট করতে পারবে। এরপর আমরা 6 নম্বর প্রশ্নটি আলোচনা করব, অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ফর্মাল অপারেশনাল স্টেজ অফ মেন্টাল ডেভেলপমেন্ট। তাহলে এখানে এই ফর্মাল অপারেশনাল স্টেজ জানি আমরা কার থিওরিতে রয়েছে, এটা জিন পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্টের যে থিওরি রয়েছে বা মেন্টাল ডেভেলপমেন্টের যে থিওরি রয়েছে, তার 4টি স্টেজ রয়েছে, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ এবং সর্বশেষে গিয়ে রয়েছে ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা 12 বছরের পরবর্তীকালকে বোঝায়। তো ফর্মাল অপারেশনাল স্টেজের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আমাদের পড়তে হয়। এই ফর্মাল অপারেশনাল স্টেজের ক্যারেক্টারিস্টিক্স কোনটা নিচের 4টির মধ্যে? অপশন এ তে রয়েছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অপশন বি তে রয়েছে কনক্রিট থিঙ্কিং, অপশন সি তে রয়েছে সোশ্যাল থিঙ্কিং, অপশন ডি তে রয়েছে ইগো সেন্ট্রিক থিঙ্কিং। কনক্রিট অপারেশনাল স্টেজে দেখা যাচ্ছে ইগো সেন্ট্রিক থিঙ্কিং বেসিক্যালি দেখা যায় প্রি অপারেশনাল স্টেজ, যেটা 2 নম্বর স্টেজ সেখানে। আর সোশ্যাল থিঙ্কিং এরকম কোনো পয়েন্ট আমি তো পড়িনি। আর যেটা সঠিক উত্তর তাহলে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা বিমূর্ত চিন্তন। এই বিমূর্ত চিন্তন বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং কিন্তু ফর্মাল অপারেশনাল স্টেজের অন্যতম একটি ক্যারেক্টারিস্টিক্স। এরপর 7 নম্বর প্রশ্নটি আমরা পড়ব, প্রিন্সিপাল অফ রিইনফোর্সমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ। রিইনফোর্সমেন্ট অর্থাৎ প্রবলক, এই প্রবলকের কনসেপ্টটা আমরা কার থিওরিতে পেয়েছি? অপশন এ তে রয়েছে প্যাভলভ, অপশন বি তে রয়েছে থর্নডাইক, অপশন সি তে রয়েছে কোলবার্গ, অপশন ডি তে রয়েছে স্কিনার। সঠিক উত্তর হলো স্কিনার। স্কিনারের যে অপারেন্ট কন্ডিশনিং থিওরি রয়েছে, সেখানে আমরা রিওয়ার্ড, পানিশমেন্ট, রিইনফোর্সমেন্ট এই বিষয়গুলোর সাথে কিন্তু পরিচিত হয়েছি। আমরা সেখানে দেখেছিলাম রিইনফোর্সমেন্টকে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট। আবার সেখানে রিওয়ার্ড, পানিশমেন্টের বিষয়ও কিন্তু রয়েছে। তাহলে এই রিইনফোর্সমেন্টের যে প্রিন্সিপাল সেটা কার থিওরিতে রয়েছে? সেটা রয়েছে স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং এর থিওরিতে। এরপর 8 নম্বর প্রশ্নটি আমরা পড়ব, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য এফেক্টিভ টিচিং প্রসেস। আদর্শ টিচিং এর ক্ষেত্রে নিচে অন্যতম একটি ফ্যাক্টর বা উপাদান কোনটি নিচের 4টির মধ্যে? অপশন এ তে রয়েছে
পাংচুয়ালিটি এক্সিবিটেড বাই দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট আর টিচাররা পাংচুয়ালিটি বা একদম ওই সময়ানুবর্তিতা ভালোভাবে ফলো করবে। অপশন বিতে রয়েছে মাস্ট্রি অফ দ্য কন্টেন্ট বাই দ্য টিচার তার যে কন্টেন্ট রয়েছে সেখানে তিনি মাস্ট্রি তার থাকবে বা খুব দক্ষ হবেন। অপশন থ্রিতে রয়েছে টিচার স্টুডেন্ট ডায়ালগ, টিচার স্টুডেন্টের মধ্যে কথোপকথন হবে, মিথস্ক্রিয়া হবে, তাদের মধ্যে বার্তা আদান প্রদান হবে। অপশন ডিতে রয়েছে টাইমলি কমপ্লিশন অফ দ্য সিলেবি, অর্থাৎ সিলেবাস টাইমলি কমপ্লিট করতে হবে। চারটা ইম্পর্টেন্ট এফেক্টিভ টিচিং এর জন্য, এই যে চারটা পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে চারটাই প্রয়োজন, বাট যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে টিচার আর স্টুডেন্টের মধ্যে গুড রিলেশন বা তাদের মধ্যে কথোপকথন, তাদের মধ্যে তাদের যে ভিউ পয়েন্ট গুলো রয়েছে একে অপরের, সেই ভিউ পয়েন্ট গুলো বা থটস গুলো এক্সচেঞ্জ করা। এরপর আমরা পড়বো 9 নম্বর প্রশ্নটি, দ্য বেস্ট ওয়ে টু ইনক্যালকুলেটেড মোরাল ভ্যালুস ইন চিলড্রেন। শিক্ষার্থীদের মধ্যে মোরাল ভ্যালু ডেভেলপ করার ক্ষেত্রে বা নৈতিকতার সঠিক বিকাশের ক্ষেত্রে নিচে চারটি স্টেপ দেওয়া হয়েছে বা চারটি সিচুয়েশন তুলে ধরা হয়েছে। কোন সিচুয়েশনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মোরাল ভ্যালুস গুলোকে ভালো করে ডেভেলপ করা যায়? আমরা জানি মোরাল ভ্যালুস নিয়ে বা মোরাল ডেভেলপমেন্টের স্টেজ নিয়ে যিনি থিওরি দিয়েছেন তিনি হলেন কোহেলবার্গ। অপশন এতে রয়েছে টু গিভ মোরাল লেকচার ইন দ্য মর্নিং অ্যাসেম্বলি। মর্নিং অ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে মোরাল লেকচার দিয়ে দিল টিচার, তাহলে শিক্ষার্থীদের মোরাল ভ্যালু ডেভেলপ হবে? কখনোই না। অপশন বিতে রয়েছে পুট অ্যাক্রস এ সিচুয়েশন অ্যান্ড টাস্ক স্টুডেন্ট টু টেক ডিসিশন। স্টুডেন্টদের সামনে একটা কোনো সিচুয়েশন তুলে ধরা এবং তাদেরকে ডিসিশন নিতে বলা। অপশন সিতে রয়েছে ডেমনস্ট্রেশন অফ মোরাল ভ্যালুস বাই টিচার অ্যান্ড এল্ডার্স। অপশন ডিতে রয়েছে টিচিং স্টুডেন্ট টু ডিফারেন্সিয়েটেড বিটুইন মোরাল অ্যান্ড ইমোরাল। এটাও কখনো হবে না, এটাও হবে না। 9 নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সেটি হলো অপশন নম্বর সি, ডিটারমিনেশন অফ মোরাল ভ্যালুস বাই দ্য টিচার, ডেমনস্ট্রেশন অফ মোরাল ভ্যালুস বাই দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট। এটা হবে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্নটি আমরা দেখব, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর ইজ এ বেসিস ফর চাইল্ড সেন্টার এডুকেশন। চাইল্ড সেন্টার এডুকেশন অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা, যেখানে যেই শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে শিশু অবস্থান করে, সেই শিক্ষার্থীর চাহিদা, তার নিডস, তার যে ভালো লাগা, তার যে মন্দ লাগা, তার কিসে ভালো হবে কিসে মন্দ হবে, সমস্ত কিছুর উপর ভিত্তি করে তাকে কেন্দ্র করেই সমস্ত শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। সেই শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার অন্যতম একটি ফ্যাক্টর হলো নিচের চারটি অপশনের মধ্যে যেটি সঠিক সেটি হলো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। চাইল্ড সেন্টার এডুকেশনে প্রত্যেক শিশুর উপর সমান গুরুত্ব দেওয়া হয় এবং এটা ধরা হয় যে প্রত্যেক শিশু কিন্তু ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট, প্রত্যেকে একই জিনিসে ভালো হবে না, তাই প্রত্যেক শিশুর উপর আলাদা ভাবে ফোকাস রাখতে হবে, যার জন্য ইন্ডিভিজুয়ালাইজড কিন্তু একটা প্ল্যান আনতে হবে, সকলের জন্য আলাদা আলাদা রকম প্ল্যান থাকবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালাইজ ইনস্ট্রাকশন প্ল্যান এরকম কিছু একটা আছে। 11 নম্বর প্রশ্নটা আমরা দেখছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ লিস্ট ইম্পর্টেন্ট। লিস্ট মানে সব থেকে কম। নিচে চারটি অপশনের মধ্যে থিঙ্কিং প্রসেসের সাথে কোনটি সব থেকে কম ইম্পর্টেন্ট, থিঙ্কিং প্রসেসের সাথে সব থেকে কম রিলেট করে কোনটি? অপশন এতে রয়েছে রিজনিং, অপশন বিতে রয়েছে প্রবলেম, অপশন সিতে রয়েছে জেনারেলাইজেশন, অপশন ডিতে রয়েছে মেমোরি। থিঙ্কিং প্রসেস বা থট প্রসেস বা চিন্তনের সাথে সব থেকে কম রিলেট করা হচ্ছে মেমোরি। ঠিক আছে, 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। 12 নম্বর প্রশ্নটি আমরা পড়বো, দ্য মেজর রেসপন্সিবিলিটি অফ এ টিচার ইজ টু। একজন শিক্ষকের মেইন রেসপন্সিবিলিটিটা কি? অপশন এতে রয়েছে প্রিপেয়ার লেসন প্ল্যানস এন্ড টিচ অ্যাকর্ডিংলি, লেসন প্ল্যান তৈরি করা এবং সেই অনুযায়ী পড়ানো। অপশন বিতে রয়েছে অর্গানাইজ অ্যাজ মেনি অ্যাক্টিভিটিস অ্যাজ পসিবল, অনেক অ্যাক্টিভিটিস তৈরি করা বা ক্রিয়েট করা। অপশন সিতে রয়েছে মেইনটেইন স্ট্রিক্ট ডিসিপ্লিন মেইনটেইন করা। অপশন ডিতে রয়েছে প্রোভাইড লার্নিং অপরচুনিটিস অ্যাজ পার দ্য ডিফারেন্ট লার্নিং স্টাইলস অফ স্টুডেন্ট। এটা হচ্ছে সঠিক উত্তর, যে শিক্ষার্থীদের অপরচুনিটি দিতে হবে অনেক বেশি এবং ডিফারেন্ট স্টাইলে পড়াতে হবে। ঠিক আছে, তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি। এরপর 13 নম্বর প্রশ্নটি আমরা পড়বো, হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য প্রসেস অফ লার্নিং। অপশন এ হেরিডিটি অফ এ চাইল্ড, অপশন বিতে রয়েছে স্টাইল অফ লার্নিং, অপশন সিতে রয়েছে এক্সামিনেশন রেজাল্ট অফ দ্য চাইল্ড, অপশন ডিতে রয়েছে ইকোনমিক কন্ডিশন অফ দ্য চাইল্ড। এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে স্টাইল অফ লার্নিং। ঠিক আছে, এরপর আমরা 14 নম্বর প্রশ্নটি আলোচনা করব, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে অফ এক্সপ্লেইনিং দ্য টপিক পিউরিফিকেশন অফ ওয়াটার। পিউরিফিকেশন অফ ওয়াটার একটা জিওগ্রাফির টপিক বা ইভিএস এর টপিক। এটা শিক্ষক কি করবেন, এটাকে পড়াবেন বা এটাকে উপস্থাপন করবেন শিক্ষার্থীদের সামনে। তো তার জন্য বেস্ট ওয়ে কোনটা? অপশন এতে রয়েছে ডেমনস্ট্রেশন দ্য প্রসেস উইথ দ্য হেল্প অফ চার্ট বানিয়ে সেইভাবে দেখাবেন, অবশ্যই করা যেতে পারে।
অপশন বিতে রয়েছে আস্কিং দ্য স্টুডেন্ট টু মেক এ মডেল অফ পিউরিফিকেশন অফ প্ল্যান্ট। অবশ্যই করা যেতে পারে, যে শিক্ষকদের বলা হচ্ছে যে পিউরিফিকেশন প্ল্যান্টের, ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্টের একটি মডেল তৈরি করে নিয়ে আসো, এটাও করা যেতে পারে। অপশন সিতে রয়েছে টেকিং স্টুডেন্ট টু দ্য প্ল্যান্ট হোয়ার দ্য ওয়াটার ইজ পিউরিফাইড। এইটা হচ্ছে বেস্ট ওয়ে, যে একদম সেই যেই টপিকটা পড়ানো হয় যদি পসিবল হয় সেই জায়গাটায় যদি নিয়ে যাওয়া যায়, সেটা বেস্ট ওয়ে সেই টপিকটাকে পড়ানো। ঠিক আছে, যদি সেখানে যাওয়া পসিবল না হয় বা সেটা শিক্ষার্থীদের সামনে নিয়ে আসা পসিবল না হয়, সেক্ষেত্রে আমরা চার্ট বা মডেল ইউজ করতে পারি। আমরা ধরো গাছ নিয়ে পড়াবো, গাছের বিভিন্ন এই পাতা, কাণ্ড, মূল এগুলো নিয়ে পড়াবো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই একটা অরিজিনাল গাছ নিয়ে এসে পড়ালে যতটা ভালো হবে, চার্ট বা মডেল দিয়ে পড়ালে কিন্তু ততটা ভালো হবে না। যতটা পসিবল অরিজিনাল জিনিস যদি ইউজ করে পড়ানো হয়, সেটা কিন্তু বেশি বেটার। তো এখানে যখন ওয়াটার পিউরিফিকেশন সম্পর্কে পড়ানো হচ্ছে, যদি সেই স্কুলের আশেপাশে কোনো ওয়াটার পিউরিফিকেশনের কোনো প্ল্যান থাকে, সেখানে স্টুডেন্টদের নিয়ে গিয়ে সার্ভে করানো বা ভিজিট করানো বেস্ট ওয়ে হচ্ছে সেই টপিকটাকে পড়ানোর। তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর 3। দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট লজিক্যাল predicate for the continuous and comprehensive evaluation should be CCE বা continuous and comprehensive evaluation এর ক্ষেত্রে নিচে 4টি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, কোনটি সিসি সাথে রিলেট করে। অপশন এ তে রয়েছে অ্যাসেসিং মোর দ্যান ওয়ান অ্যাসপেক্ট অফ লার্নিং। একদম ঠিকই, সিসির দ্বারা একের বেশি অ্যাসপেক্টের উপর কিন্তু অ্যাসেসমেন্ট করা যাবে। ম্যাক্সিমাইজিং দ্য অ্যাসেসমেন্ট অপরচুনিটি, অনেক বেশি অপরচুনিটি দেওয়া যাবে তোমার অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। এটাও ঠিক, প্রমোটিং দ্য হলিস্টিক নেচার অফ হিউম্যান পার্সোনালিটি। অপশন ডিতে রয়েছে ইনক্রিজিং দ্য বার্ডেন অফ টিচার। সঠিক উত্তর হচ্ছে প্রমোটিং দ্য হলিস্টিক নেচার অফ হিউম্যান পার্সোনালিটি। আমরা দেখেছি সিসিইটা কিন্তু হলিস্টিক নেচারের কথা বলে, তো সেক্ষেত্রে এই হলিস্টিক পয়েন্টটাই হচ্ছে কি পয়েন্ট, তার জন্য সঠিক উত্তর হচ্ছে হলিস্টিক নেচার অফ হিউম্যান পার্সোনালিটি, সেটাকে প্রমোট করে, সর্বাঙ্গীন বিকাশকে প্রমোট করে, শিক্ষার্থীর সমস্ত দিকের কিন্তু অ্যাসেস করা হচ্ছে। এখানে একটা বড় স্টেটমেন্ট রয়েছে, সেখানে বলা হয়েছে এ টিচার ইউজেস এ ডাইস লেবেল ডেসক্রাইব, প্রেডিক্ট, এক্সপ্লেইন, সামারাইজ, deconstruct and evaluate each time after a topic is the complete that teach through a dice and asks the student to answer the question based on the location of the dice. The teacher is conducting formative assessment, provoking thoughts of the student, describing the thoughts process of diversifying the thought process of the students, finishing his or her lesson in style। এখানে কিন্তু যেটা সঠিক উত্তর, এটা কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হবে না, এটা হচ্ছে ডাইভার্সিফাইং দ্য থট প্রসেস অফ দ্য স্টুডেন্ট। যে একটা টপিক পড়িয়েছে, পড়ানোর পরে তিনি একটা ডায়েস নিয়েছেন, ডায়েসটা ছুঁড়ে মারছেন, যেই টপিকে গিয়ে পড়ছেন সেটা সম্পর্কে তিনি কোশ্চেন করছে বা সেটা নিয়ে স্টুডেন্টদের সাথে আলোচনা করছে, এটা কিন্তু ডাইভার্সিফাইং দ্য থট প্রসেস অফ দ্য চাইল্ড। এই কোশ্চেনটা নিয়ে একটু আমারও ডাউট আছে, বাট আমার মনে হয় অপশন 3 হওয়ার চান্সটাই বেশি। 17 নম্বর প্রশ্নটা একটু পড়বো। হুইচ ক্যারেক্টারিস্টিক্স অফ এ টিচার ইজ লিস্ট ইম্পর্টেন্ট ইন ইনক্লুসিভ এডুকেশন? লিস্ট মানে আগেও বলেছি সব থেকে কম, তাহলে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে? যেখানে জাতি, ধর্ম, বর্ণ, আইকিউ লেভেল নির্বিশেষে সমস্ত ধরনের শিক্ষার্থী একসাথে শিক্ষা লাভ করবে, সেটিকে বলা হয় ইনক্লুসিভ এডুকেশন। তো ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে নিচের 4টির মধ্যে কোনটি সব থেকে লিস্ট ইম্পর্টেন্ট? অপশন এতে রয়েছে সেন্সিটিভিটি টুয়ার্ড চিলড্রেন, এটা অবশ্যই প্রয়োজন। অপশন বিতে রয়েছে পেশেন্স অ্যান্ড অ্যাফেকশন ফর দ্য টিচার, ফর স্টুডেন্টস, এটাও একদম প্রয়োজন, যে অ্যাফেকশন তো আমার দরকার। অপশন 3তে রয়েছে নলেজ রিগার্ডিং ডিসেবিলিটি অফ স্টুডেন্টস, এটাও প্রয়োজন। সোশিও ইকোনমিক স্ট্যাটাস অফ টিচার, এটা প্রয়োজন নেই। তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর 4। এরপর আমরা 18 নম্বর প্রশ্নটা পড়বো। ড্যাশ প্লেস এন্ড সিগনিফিকেন্ট রোল ইন ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। এটা একদম সোজা কোশ্চেন। অপশন 3 নেচার অ্যান্ড হেরিডিটি বোথ, দুটাই প্রয়োজন শিক্ষার্থীর পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এরপরে 19 নম্বর প্রশ্নটা পড়বো। মোহিত লাইক টু টিচ চিলড্রেন অ্যান্ড ইজ প্রিপেয়ারিং হার্ড ফর দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ফর বিএড, হি ইজ ড্যাশ মোটিভেটেড। মোহিত একজন স্টুডেন্ট, যে ভেতর থেকে চায় বা নিজের একদম ভালোবেসে চায় টিচার হতে, এবং সে বিএড এর এন্ট্রান্সের জন্য পড়াশোনা করছে। তাহলে এটা কি ধরনের মোটিভেশন? অপশন এ ইনস্টিংক্টলি, এক্সট্রিংক্টলি, অ্যাক্টিভলি, ইন্টেলেকচুয়ালি। এটা কিন্তু ইনস্টিংক্ট মোটিভেশন হবে,
যেহেতু মোহিত ভালোবেসে কাজটা করছে, সে ভালোবাসে পড়াতে, তাই সে টিচার হতে চায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তার যে মোটিভেশন সেটা কিন্তু ইনস্ট্রিংক্ট মোটিভেশন হবে। লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ, তো এই লজিক্যাল ম্যাথাম বা লজিকো ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স এটা কার থিওরির সাথে যাচ্ছে? এটা একদম সোজা প্রশ্ন। এটা মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি বাই হাওয়ার্ড গার্ডনার। তার যে থিওরি রয়েছে সেখানে 8 ধরনের ইন্টেলিজেন্সের কথা বলা হয়, তার মধ্যে একটি হচ্ছে লজিকো ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স। এরপর যে প্রশ্নটি আমরা পড়বো সেটি হচ্ছে 21 নম্বর প্রশ্ন, অ্যাক্টিভিটি বেসড টিচিং এমফাসাইজ, অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড টিচিং বা সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ কোন বিষয়টির উপর গুরুত্ব দেয়? নিচের 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে সেটি আমাদের দেখতে হবে। অপশন এ তে রয়েছে ডিসিপ্লিনড ক্লাস, অপশন বি তে রয়েছে কমপ্লিশন অফ অ্যাক্টিভিটিস ইন ডিউ টাইম, অপশন 3 তে রয়েছে অ্যাক্টিভ পার্টিসিপেশন বাই অল স্টুডেন্টস, অপশন 4 এ রয়েছে টেকিং এক্সামিনেশন আফটার কমপ্লিশন অফ অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটি বেস কম্পিটিশনের অ্যাক্টিভিটি বেস টিচিং এর সব থেকে যেটা প্রধান গুরুত্ব সেটি হলো সকল শিক্ষার্থীদের অংশগ্রহণকে সুনিশ্চিত করা। তাহলে অপশন 3 সঠিক উত্তর। অপশন 3 তে রয়েছে অ্যাক্টিভ পার্টিসিপেশন বাই অল স্টুডেন্টস। এরপর আমরা 22 নম্বর প্রশ্নটি আলোচনা করব। এ টিচার টুক হার ক্লাস অন এডুকেশনাল ট্রিপ, একজন শিক্ষক তার শিক্ষার্থীদের এডুকেশনাল ট্রিপে নিয়ে গেছেন। অপশন এ তে রয়েছে প্রোভাইড এ ব্রেক ফ্রম দ্য রুটিন টিচিং ইন স্কুল, অপশন 2 তে রয়েছে প্রোভাইড অপরচুনিটি টু চিলড্রেন ফর দ্য ডাইরেক্ট অবজারভেশন, অপশন 3 তে রয়েছে ডু দ্য অ্যাক্টিভ স্পেসিফাইড ইন দ্য স্কুল ক্যালেন্ডার, অ্যাক্টিভিটি স্পেসিফাইড ইন দ্য স্কুল ক্যালেন্ডার, অপশন 4 এ রয়েছে প্রোভাইড এন্টারটেইনমেন্ট টু চিলড্রেন। এটা বেসিক্যালি ট্রিপ বা এডুকেশনাল ট্যুর কেন করানো হয়? সেটা করানো হয় শিক্ষার্থীদের ডাইরেক্ট অবজারভেশনের সুযোগ দেওয়ার জন্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর অপশনটি। এরপর আমরা 23 নম্বর প্রশ্নটি আলোচনা করব। দেয়ার আর 3 পোলিও এফেক্টেড চিলড্রেন ইন এ ক্লাস ডিউরিং দ্য গেমস পিরিয়ড, দে শুড বি। তো তোমার ক্লাসে 3জন স্টুডেন্ট আছে যারা পোলিও রোগের দ্বারা এফেক্টেড, তো তাদের ক্ষেত্রে তুমি কি করবে? অপশন এ তে রয়েছে সিটেড ইন দ্য কর্নার সো দ্যাট দিস চিলড্রেন ক্যান এনজয় দ্য গেম, তাদের পাশ সাইডে বসিয়ে রাখবে এবং তাদের খেলা দেখতে বলবে। অপশন 2 তে রয়েছে এনকারেজ টু টেক পার্ট ইন দ্য গেমস অ্যাপ্রোপ্রিয়েট ফর দেম উইথ দ্য আদার চিলড্রেন। আর অপশন পড়ার দরকার নেই, এটাই সঠিক উত্তর, তাদেরকেও এনকারেজ করতে হবে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে গেমস গুলো রয়েছে সেখানে পার্টিসিপেট করার জন্য। তারা শুধু সাইডে বসে দেখবে, এটা কেমন? এটা ঠিক না। 24 নম্বর প্রশ্নটি আলোচনা করব। অ্যাকর্ডিং টু কোহেলবার্গ চিলড্রেন অ্যাপ্রোচ থিঙ্কিং অ্যাবাউট দ্য রাইট অ্যান্ড রং, রাইট অ্যান্ড রং বা সঠিক ভুলের মধ্যে বিবেচনা করা, এটা আমরা কোহেলবার্গের থিওরিতে পড়েছি। এটা কিভাবে করে শিক্ষার্থীরা সঠিক ভুলের মধ্যে বিবেচনা তারা কিভাবে করে? অপশনেতে রয়েছে ডিফারেন্টলি অ্যাট ডিফারেন্ট স্টেজেস, অপশন 2 তে রয়েছে ইন দ্য সেম ফ্যাশন অ্যাট ডিফারেন্ট স্টেজেস, অপশন 3 তে রয়েছে অ্যাজ পার দ্য কনটেক্সট, অপশন 4 এ রয়েছে অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন গিভেন বাই দ্য প্যারেন্টস। আমরা দেখেছি যে কোহেলবার্গের যে থিওরি রয়েছে সেখানে 3টা লেভেল রয়েছে, প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, প্রত্যেকটা লেভেলের আন্ডারে 2টা করে স্টেজ রয়েছে এবং আমরা দেখেছি প্রত্যেক স্টেজে শিক্ষার্থীরা সঠিক ভুলকে বিবেচনা করছে বিভিন্নভাবে। তাই এখানে সঠিক উত্তর হবে ডিফারেন্টলি অ্যাট ডিফারেন্ট স্টেজেস। এরপর আমরা 25 নম্বর প্রশ্নটি আলোচনা করব। এডুকেশনাল ক্যাথারসিস মিনস, এডুকেশনাল ক্যাথারসিস বলতে কি বোঝায়? অপশন রয়েছে, এতে রয়েছে সাপ্রেশন অফ ইমোশন, অপশন 2 তে রয়েছে ফিলিং হাইলি ডিপ্রেসড, অপশন সি তে রয়েছে ব্রিঙ্গিং আউট ইমোশনাল ডিপ্রেশন, অপশন 4 এ রয়েছে ইনক্রিজিং দ্য অ্যাবিলিটি টু টলারেট ইমোশনাল ডিপ্রেশন। ইমোশনাল ক্যাথারসিস বলতে বোঝায় ইমোশনাল যে দিকগুলো রয়েছে সেগুলোকে বা ইমোশনাল রিপ্রেশন গুলোকে বাইরে নিয়ে আসা, ব্রিঙ্গিং আউট ইমোশনাল রিপ্রেশন। এরপর আমরা 26 নম্বর প্রশ্নটি আলোচনা করব। প্রেজেন্স অফ আইডেন্টিক্যাল এলিমেন্টস বিটুইন অলরেডি লার্নড অ্যান্ড নিউ স্কিলস রেজাল্ট ইন। তো তুমি অলরেডি কিছু একটা শিখেছো এবং নতুন কিছু একটা শিখবে, দুটার মধ্যে যে মিল বা দুটার মধ্যে যে আইডেন্টিক্যাল বিষয়গুলো রয়েছে বা মিল যদি পাও যে তুমি যেটা আগে শিখেছো এবং নতুন যেটা শিখবে, দুটা বিষয়ের মধ্যে যদি মিল পাও তাহলে সেটাকে কি বলবে? অপশন এ তে রয়েছে নেগেটিভ ট্রান্সফার, অপশন 2 তে রয়েছে পজিটিভ ট্রান্সফার, অপশন 3 তে রয়েছে জেনারেলাইজ ট্রান্সফার, অপশন 4 এ রয়েছে জিরো ট্রান্সফার। এটা সঠিক উত্তর হবে পজিটিভ ট্রান্সফার। তোমার আগের শেখা জ্ঞানের সাথে নতুন শেখা জ্ঞানের যদি মিল পাওয়া যায় সেটাকে বলা হবে পজিটিভ ট্রান্সফার। এটা ট্রান্সফার অফ লার্নিং যে টপিকটা রয়েছে সেখান থেকে।
এরপর আমরা 27 নম্বর প্রশ্নটি আলোচনা করব। এ টিচার নর্মালি অ্যাসাইনস ডিফারেন্ট টাস্কেস টু ডিফারেন্ট স্টুডেন্টস, হি অর শি বিলিভস দ্যাট। একজন শিক্ষক এক একজন স্টুডেন্টকে এক এক রকম টাস্ক দিচ্ছে, কেন? অপশন এ তে রয়েছে স্টুডেন্টস ডু নট লাইক অ্যাসাইনিং সেম ওয়ার্ক টু অল দ্য স্টুডেন্টস। স্টুডেন্টরা সকলে একই ধরনের টাস্ক করতে চায় না। অপশন তার জন্য অপশন টু তে রয়েছে ইট প্রমোটস কম্পিটিশন এমং স্টুডেন্ট, এটা স্টুডেন্টদের মধ্যে কম্পিটিশন কে বাড়াবা দিচ্ছে বা বৃদ্ধি করছে। অপশন থ্রি তে রয়েছে দেয়ার আর ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যামং দ্য স্টুডেন্টস। অপশন ফোর এ রয়েছে দ্য স্টুডেন্টস উইল নট এবল টু কপি ইচ আদার, তার জন্য দিচ্ছেন না, একদম না। অপশন থ্রি যেটা রয়েছে যে শিক্ষার্থীদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, তার জন্য এক এক স্টুডেন্টকে এক এক রকম টাস্ক দেওয়া হচ্ছে। এবার আমরা 28 নম্বর প্রশ্নটি পড়ব। ড্যাশ আর ইনভলভড ইন থিঙ্কিং, থিঙ্কিং প্রসেসটা কিভাবে চলছে। এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশন ফোর। প্রথমে ইমেজ বেস, তারপর ল্যাঙ্গুয়েজ বেস, তারপর কনসেপ্ট, তারপর হচ্ছে প্রপোজিশন। ঠিক আছে, এরপর 29 নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করব। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন অর্থাৎ সিসিই কি কি ধরনের এভালুয়েশন। অপশন এ তে রয়েছে টিচার সেন্টার, অপশন বি তে রয়েছে স্টুডেন্ট সেন্টার, অপশন সি তে রয়েছে অ্যাসেসমেন্ট সেন্টার, অপশন ডি তে রয়েছে পারফরমেন্স সেন্টার। এটা সঠিক উত্তর হচ্ছে স্টুডেন্ট সেন্টার। এরপর আমরা 30 নম্বর প্রশ্নটি আলোচনা করব, যেটা সর্বশেষ প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ লিস্ট ইম্পর্টেন্ট ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম। ইনক্লুসিভ ক্লাসরুমের ক্ষেত্রে সবথেকে কম ইম্পর্টেন্ট কোনটা নিচের চারটির মধ্যে। অপশন এতে রয়েছে লেজার স্ট্রেস অন দ্য কম্পিটিশন এন্ড গ্রেড বা কম্পিটিশনের উপর কম গুরুত্ব দেওয়া। অপশন বি তে রয়েছে মোর কোঅপারেটিভ অ্যান্ড কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি, এটাও ঠিক, আগেরটাও ঠিক যে কম্পিটিশন আর গ্রেডের উপর কম গুরুত্ব দিতে হবে। অপশন থ্রিতে রয়েছে মোর চয়েস ফর দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদেরকে আরো বেশি চয়েস দেওয়া। অপশন ফোরে রয়েছে মোর এফোর্ট বাই টিচার্স টু কভার দ্য কোর্স। এটাই হবে সব থেকে লিস্ট ইম্পর্টেন্ট, যে সমস্ত কোর্স কভার করার উপর গুরুত্ব দেওয়া, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয় ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে, এটা সব থেকে কম ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা ঝাড়খণ্ড টেট যেটা 2012 সালে হয়েছিল পেপার 2 অর্থাৎ আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে, সেখানে সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি সেকশন থেকে যে 30টা কোশ্চেন এসছে, সেই 30টা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করেছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং কমেন্ট বক্সে এসে জানাবে যে তোমরা ঝাড়খণ্ড টেটের ওপর তোমরা আরো ভিডিও চাও কিনা। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।